প্রথম প্রথম যেটা হয় আর কি, চুরি তো বন্ধ হয় না, কারণ ও তো চুরি করেনি। ঠিক আবার দুদিন পর থেকে চুরি হতে শুরু করে। এবং এবার কি হয়, এবার ওই তিনখানা চোর রীতিমতো জিনিস সমেত রাস্তার মধ্যে পরের দিন সকালে তাদেরকে মৃত অবস্থায় পায় গ্রামের লোক। তাদেরকে রীতিমতো ধরো গলাটা পেছন দিকে পুরো মুটকানো এবং পা গুলো পেছন দিকে পুরো মুটকানো, এরকম অবস্থায় তিনটে চোর রাস্তাতেই পড়ে আছে এবং তার জিনিসপত্র, যে লোকের বাড়ি থেকে যে জিনিসগুলো নিয়েছে সেই সমেত। তো ছেলেটা আসছে এবং ওই যে ভাগাড়ে যে ওই বডিটা ফেলে এসেছিল তার ওই রাস্তার গা দিয়েই ও ফিরছে। এবং যখন ওই রাত্রিরের অন্ধকারে ফিরছে না, তখন ও মানে ওর মনে হচ্ছে যেন পাশের যে একটা ধরো তাল গাছ রয়েছে, সেই গাছ থেকে দুটো ধরো লাল চোখ কেউ ওর দিকে তাকিয়ে আছে। এটা কিন্তু ও সাইড ফেস থেকে বুঝতে পারছে এবং তার পুরো বডিটা কিন্তু কালো। পরের দিন সকালবেলায় ওই যারা ধরো বাজার যাচ্ছে, যারা বাজার করতে যাচ্ছে, তারা দেখতে পাচ্ছে যে ওই ছেলেটি রীতিমতো ওই ধরো গলাটা পেছন দিকে করা, সেম মানে যেরকম ভাবে ওই চোরগুলো মারে। বলছোটা কি? হ্যাঁ, মানে এটা মানে মাথাটা পুরো ঘোরানো, পুরো মাথাটা পুরো মুটকে দিয়েছে পেছন দিকে। মানে তোমার বডি ধরো সোজা, তোমার পেছন দিকে যদি মুখটাকে কেউ ঘুরিয়ে দেয়, এটা তুমি নিজে নিজে করতে তো পারবে না। আর এরকম ভাবে কারোর যদি মারার বা খুন করার ইন্টেনশন থাকে, সে অন্যভাবে করবে, সে তো এইভাবে করবে। এবং পা দুটো একদম পুরো ভাঙা, মুটকে, মানে কেউ যেন মনে হয় ধরে মুটকে দিয়েছে সব, মানে শরীরের সমস্ত শক্তি দিয়ে। গল্পওয়ালা, দ্য রিয়েল প্যারানরমাল এক্সপেরিয়েন্স। আজ থেকে অনেক বছর আগের কথা। বিহারের একটা গ্রামে ঘটে যায় এক নির্মম নৃশংস ঘটনা। যেই ঘটনা আপনাদের চোখের সামনে তুলে ধরবে একের পর এক ভয়ঙ্কর মৃত্যু, যাকে বলে মৃত্যু মিছিল। এক নিরীহ মানুষ যে মাঝরাত্রে বাড়ির বাইরে বেরোতে বাধ্য হয় শুধুমাত্র তার অসুস্থ বাচ্চাকে বাঁচানোর আশায়, কিন্তু ফিরে আসে তার মৃতদেহ। কিছু মানুষরূপী শয়তানের আক্রোশে শেষ হয়ে যায় একটা পরিবার। কিন্তু এখানেই শেষ নয়, এরপর জ্বলতে শুরু করে প্রতিশোধের আগুন। একটা গোটা গ্রামের উপর নেমে আসে মড়কের অভিশাপ। ভয়ঙ্কর বিভীষিকাময় একটা ঘটনা আপনারা শুনতে চলেছেন আজকের ঘোষলি কল রেকর্ডিংয়ে। এবং আজকের কলে আমাদের সাথে থাকছেন প্রিয়াঙ্কা মুখোপাধ্যায়। তবে ঘটনাতে যাওয়ার আগে আরও একবার আপনাদের বলতে চাই, আপনারাও যদি আপনাদের জীবনে ঘটে যাওয়া কোনো রিয়েল লাইফ প্যারানরমাল ইনসিডেন্ট অথবা সেরা কোনো সত্যি ভৌতিক ঘটনা আমার সাথে অথবা গল্পওয়ালা পরিবারের সাথে শেয়ার করতে চান, তাহলে অবশ্যই গল্পওয়ালার অফিসিয়াল ইমেল আইডি storyteller@gmail.com অথবা আমার ইনস্টাগ্রাম আইডি storyteller_অরিত্রকে ফলো করে ইনবক্সে ঘটনা লিখে পাঠাতে পারেন। এখন ঘড়িতে রাত 10টা আর আমি অরিত্র থাকছি আপনাদের সাথে মারাত্মক একটা ঘোষলি কল রেকর্ডিং নিয়ে। হ্যালো প্রিয়াঙ্কাদি, কেমন আছো? হ্যাঁ অরিত্র, আমি খুব ভালো আছি, তুমি কেমন আছো? আমিও ভীষণ ভালো আছি। ইনফ্যাক্ট তোমার সাথে আজ অনেকদিন পর কথা হচ্ছে। লাস্ট যখন কথা হয়েছিল তখন তুমি আমার বাড়িতে পডকাস্টের শুটের জন্য এসেছিলে, সেটা এখনো অবধি বের হয়নি। যাই হোক, খুব তাড়াতাড়ি আসবে। আর তুমি সেদিনকেই আমাকে বলেছিলে যে একটা ঘটনা তুমি আমার সাথে ওভার দ্য কল শেয়ার করতে চাও, যে এই ঘটনাটা তোমারই কোনো এক অফিস কলিগ হয়তো তোমার সাথে শেয়ার করেছিল। আর আমি যদি খুব ভুল না করি, যতদূর আমি মনে করতে পারছি, এই ঘটনাটা বিহারের ঘটনা, তাই তো? বিহারের খুব ইন্টেরিয়র এলাকার একটা ঘটনা। হ্যাঁ, আর এই ঘটনাটাতে এমন কিছু এলিমেন্ট আছে যেগুলো তুমি আমাকে বলেছিলে, যেগুলো বেশ ভয়ানক। মানে আমি ভৌতিক ব্যাপারের কথা বলছি না, কিছু খুন খারাপির কথা তুমি আমায় উল্লেখ করেছিলে। তো যেগুলো শুনলে রীতিমতন আত্মা কেঁপে উঠবে। তো যাই হোক, একটু বলো তো, একদম শুরু থেকে বলো, ঠিক আছে, যে কি হয়েছে। কারণ তুমি তো আমাকে জাস্ট শর্টে একটু বলেছিলে যে ভাই এরকম একটা ঘটনা আছে, তো তুমি আমাকে একদম শুরু থেকে বলো কি হয়েছিল।
তো এটা আমার একটা অফিস কালিগের থেকে শোনা। তো অফিস কালিগ বলতে হচ্ছে কি যে হাউসকিপিং যেরকম ব্যাপার থাকে না, তো সেই রকম অনেক ছেলে দেখবে যে বাইরের থেকে এসে যেরকম হয় 5 স্টার রেস্টুরেন্টে থাকে, তো ওই রকমই একজনের থেকে। তো সে বেসিক্যালি বিহারেই থাকে। হ্যাঁ, ওই কাজের সূত্রে যেটা হয় আর কি, কোনো কোনো সময় ধরো কলকাতা, কোনো কোনো সময় দিল্লি, যখন যেরকম যে হোটেলে ওর জব পেয়েছে তখন সেরকম। তো আমার সাথে মানে কাজ করাকালীন ওর কাছ থেকে এটা শোনা যে মানে এখন তো পডকাস্ট বেরিয়েছে, আমি যখন শুনেছি তখন ধরো টাইমটা হচ্ছে আজ থেকে 6-7 বছর আগে, কারণ আমার বিয়ের আগের ঘটনা। এবং তখন এই পডকাস্ট ব্যাপারটা লোকে খুব কম জানতো এবং অনেকেই বিশ্বাস করতো না এইসব জিনিসে। তো যেটা হয়, আমিও তখন অতটা নিজে বিশ্বাস করতাম না। তো সেই সূত্রেই কথোপকথনের ভিত্তিতে সে আমাকে বলে যে এসব জিনিস বিশ্বাস যখন করো না বলো, কিন্তু তাহলে বলি আমার নিজের যে দাদুর বাবা সে এমন ভাবে মারা গেছিল যার মৃত্যুর কোনো বিবরণী আজও নেই। তো তখনই আমরা একটু জানতে চাই যে ব্যাপারটা কি, একটু বলো। তো তখন ও বলে ওর যে মেন যে জায়গাটা বিহারে, জানো তো কি হয়, এখনো রয়েছে, কিন্তু এখন ওর দাদুর বাবার আমলকার তো বলতে গেলে এখন থেকে বহু বছর আগে, তখন তো আরো ইন্টেরিয়ার। কোনো কোনো জায়গায় কি হবে দেখবে ছোট্ট ছোট্ট গ্রাম, এবং গ্রাম মানে কি জঙ্গল পেরিয়ে কোনো মাঠের মধ্যে একটা জায়গায়, ছোট্ট জায়গায় গ্রাম, এরকম ছোট ছোট গ্রাম থাকতো। আর তুমি যেই টাইমের কথা বলছো সেই সময় জনবসতি একদম প্রায় ছিল না বললেই চলে। ওইসব জায়গায় মানে ধরো আমি তোমায় বলছি হার্ডলি 7টা বাড়ি নিয়ে হয়তো একটা গ্রাম, 7টাও বেশি বলে ফেললাম আমি, 7টাও হয়তো আমি বেশি বলে ফেললাম, এরকম ব্যাপার। মানে একটা ছোট ছোট গ্রাম এরকম ভাবে। এবং ওই গ্রাম মানে তখন আর কি কোনো ধরো সরকার বা প্রশাসনের আন্ডারে তো চলতো না। তখনকার দিনে ওই যেটা হতো বিহারের দিকে যেটা হয়, সারপঞ্চ থাকতো, পঞ্চায়েত প্রধান। হ্যাঁ, পঞ্চায়েত প্রধান, তাকে সারপঞ্চ। ও আমাকে যখন বলে ওইভাবেই বলে যে সারপঞ্চ যে ছিল তার যে এবার ডান হাত বাঁ হাত হয়, মানে যেরকম এখনকার দিনে আমাদের পৌর প্রধানের যে অনেক রকমের নানান রকম পোস্ট থাকে সাইডে, তো সেই রকম আগেকার দিনেও তো ওরকম একজন সারপঞ্চ তো আর গোটা জিনিসটা পরিচালনা করতে পারে না, তারও কিছু লোকের প্রয়োজন হয়। তো তার দাদু হচ্ছে ওই ডান হাত বাঁ হাতের মধ্যে একজন ছিলেন, দাদুর বাবা। জি। তো এবং তার মৃত্যুটা ওই ওই একটা হয়তো পোস্টের কারণেই বলো বা জড়িয়ে গেছিল একটা জিনিসের জন্য, সেই জিনিসের জন্যই হয়েছিল। তো তখন বলে যে গ্রামে না চুরি হতো প্রচন্ড। এটা তো গ্রামে শীতের চোর আমরা বাংলায় বলি, ওদের ওখানে কি বলে সেটা আমি জানি না। তো দেখবে যে শীত কেটে অনেক চোর ঢুকতো এবং তারা ওই ধরো গয়না, ধরো বাড়িতে যা আছে সেই সব জিনিস। আর তখনকার দিনে গয়না মানে গয়নার থেকেও বড় কথা, যারা কাজবাজ করে তাদের কাছে ধরো কারো সাইকেল চুরি হচ্ছে, কারো রিক্সা চুরি হচ্ছে, এইসব জিনিসের গুরুত্ব তখন অনেক। ক্রস মাইল যাতায়াতের কোনো উপায় থাকতো না। আর একটা মানুষের কাছে এই জিনিসগুলো কেনা তখনকার বিশাল বড় ব্যাপার। এবং এগুলো আস্তে আস্তে কি হলো, বাড়িতে প্রচুর চুরি হতে শুরু করলো। এবার চুরি হওয়ার জন্য জেনারেলি যেটা হয়, সবাই মিলে পঞ্চায়েতে বসে ঠিক করে যে যেভাবে হোক এটা তো আটকাতে হবে, তাহলে আমরা রাত্রিরে একটা ওই পাহারার ব্যবস্থা করি। এবং পাহারাটা ওই ধরো বাড়ির থেকে প্রত্যেকের ধরো আজকে এনারা দেবেন, কালকে ওনারা দেবেন, এরকম করে পুরুষ যারা বাড়ি তাদের মধ্যে দিনগুলো ভাগ করে নেওয়া হলো। এবং ধরো তখনকার দিনে হাতে গোনা খুব কম লোক অফিসিয়াল কোনো কাজ করতো, ধরো কোনো সরকারি প্রতিষ্ঠানে কাজ করছে এরকম, বা কোনো কারো দোকানে বা কোনো জায়গায় কোনো কাজ করছে, এরকম খুব কম ছিল। এবং তাদেরকে নিত্য যেতে হতো, সোমবার টু ধরো শুক্রবার অবধি তাদের কাজ করতে হতো। এবং অনেকেই চেষ্টা করতো যাতে আমরা ওই শনিবার দিন রাত্রিটা কাজ পাই। এরকমের জন্য কি হতো, উইকডেজ গুলোতে না খুব কম পাহারার লোক থাকতো এবং ওই শনিবার দিনটা করে বেশি হয়ে যেত। এবং জেনারেলি শনিবার দিনটা করে চোরের পক্ষে চুরি করাটা একটু টাফ ব্যাপার হয়ে যেত। তো সেই দিনটা যদিও বা না হতো, কিন্তু বাদ বাকি ওই সপ্তাহের দিনগুলোতে প্রচন্ড চুরি হতো। মানে তুমি যদি এই দিক পাহারা দাও, যে কোনো ভাবে অন্য দিক দিয়ে তারা বেরিয়ে যাচ্ছে, এরকম ভাবে ধরাই যাচ্ছে না তাদেরকে। তো দুর্বিষহ হয়ে উঠেছে এরকম। এবং যেটা হয় প্রত্যেকটা গ্রামেই দেখবে, গ্রাম নয় প্রত্যেকটা জায়গায়, ধরো এই যে চুরি হচ্ছে, আমার বাড়িতে যদি চুরি হয়, আমার পাড়ার মধ্যে যদি কেউ একজনও মানে এই জিনিসটা আগে করে থাকে, পূর্বে যদি করে থাকে, তো আমি তাকেই সন্দেহ করব জেনারেলি। মানে আমার জিনিসটা আমি হয়তো করিনি, কিন্তু আমি কোনো কালে করেছি, সবাই তো আমাকেই সন্দেহ করবে যে ও একবার করেছে।
তো যেটা হয় ওই গ্রামের যে একবার চুরি করতে গিয়ে ধরা পড়েছিল বহুকাল আগে, ধরো সেটা, তো এবার সবাই গ্রাম পঞ্চায়েত বলো সবাই ভাবছে যে হয়তো সেই করেছে এবং তাকে জিজ্ঞেস করা হয়। তো জিজ্ঞেস করাতে সে বলে যে আচ্ছা আমি যদি চুরি করেই থাকি তাহলে তো জিনিসগুলো আমাকে কাউকে বিক্রি করতে হবে বা জিনিসগুলো আমার ঘরেতেই থাকবে, তাহলে আপনারা আশেপাশের গ্রামেও খোঁজ নিয়ে দেখতে পারেন যে আমি জিনিসগুলো বিক্রি করতে গেছি কি বা আমার ঘরে আছে কি। তো সবকিছুই করায় এবং তখন গ্রাম পঞ্চায়েত বলে আশেপাশের গ্রাম বলতে আমরা কত দূর অবধি খোঁজ নিতে পারবো, সম্ভব নয় কারোর পক্ষে, ও কখনো শহরে গিয়েও বিক্রি করে আসতে পারে সেই জিনিস, এটাও হতে পারে। তো এরকম ভাবে তো কাউকে ধরা সম্ভব না এবং তাকে ধরতেও পারলো না, সেদিন তাকে ছেড়ে দিতেই হলো। জিজ্ঞাসাবাদের ওপর তো কাউকে ধরা যায় না, যদি হাতে নাতে ধরা যেত তাহলে একটা প্রমাণ। এবং একদিন কি হয়, ওই যে যার কথা বলছি তার ফ্যামিলিতে ছিল হচ্ছে কি তার স্ত্রী এবং তার একটা 5-6 বছরের বাচ্চা। তো এই 5-6 বছরের যে বাচ্চাটা সে বহুদিন ধরেই না জ্বরে ভুগছিল এবং কোন একটা রোগের মধ্যেই সে ছিল, যেটা হয় আর কি গ্রামে তো চিকিৎসা ব্যবস্থাটা এতটাই বাজে যে ওই হয় কি কবিরাজির ওষুধ দিয়ে 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 রেখে দেওয়া যেটা হয় তখন যেটা হতো, এবং সেইভাবেই রেখে দিচ্ছে। এবং একদিন রাত্রির বেলা ধরো ওই 9:30 পৌনে 10টা বাজে এরকম সময় বাচ্চাটার প্রচন্ড আর কি অবস্থা খারাপ, মানে জ্বর প্রচন্ড মাথায় উঠে গেছে। তো জলপট্টি বলো বা মাথায় জল দিয়েও নামানো যাচ্ছে না। তো তখন ওর মা আর কি ওর বাবাকে বলে যে যেভাবে হোক একটু কবিরাজকে যদি নিয়ে আসা যেত বাড়িতে, তাহলে হয় যদি কোনো কিছু ভাবে ছেলেটাকে বাঁচানোর চেষ্টা। তো ওর বাবা ওই রাত্রির 10টা নাগাদ কিন্তু ওই কবিরাজের বাড়ির উদ্দেশ্যেই বেরিয়েছিল সেদিনকে। যেহেতু ওই রাত্রির বেলায় ওকে বেরোতে দেখা গেছে এবং ও এরকম ঘুরতে ঘুরতে ওদের বাড়ির ওইদিকে যাচ্ছে বা রাস্তায় বেরিয়েছে বলে গ্রামের 2-1 তাকে দেখে এবং সেই কথাটা জানায় হচ্ছে কি গ্রাম প্রধান, এবং সবাই সেইভাবে সেইখানে স্থানে যায় এবং তার কোনো কথা না শুনে তাকে সবাই ভেবে ফেলে যে ওই চোর, ও চুরি করতে বেরিয়েছে। এই জিনিসটা ভেবে তাকে তার কোনো কথা মানে শোনাও নয় কোনো কিছু না, তাকে মুখ হাত বেঁধে একটা জায়গায় নিয়ে আসা হয় গাছতলাতে। এবং গাছতলায় নিয়ে আসাতে এবং যেটা হয় আর কি মানুষ এতদিন ধরে ঘুমোতে পারছে না, প্রচন্ড ভাবে চুরি হচ্ছে, কারোর রিক্সাওয়ালার রিক্সা চুরি হয়ে যাচ্ছে, সে রুজি রোজগার মানে সে কি করে একটা রিক্সা কিনতে পারবে ধরো বা খাবে কি করে, এরকম ভাবে একটা মানুষের কাছ থেকে যাদের যারা চলে যায় তাদের যে রাগ, একটা রাগ তো জন্মে, সেই রাগ থেকে কি হয় সবাই এবার ওই গণপিটুনির চোটে এবং তখন আর কি যে সারপাঞ্চ সে বলে কে মেরে ফেলো, কেননা এ যদি বেঁচে থাকে আবার চুরি করবে, ও যতই বলুক চুরি করবো না, কিন্তু আবার এই জিনিসের আবার একইভাবে ঘটবে পুনরাবৃত্তি এবং আমাদের জীবন দুর্বিষহ হয়ে যাচ্ছে, আমরা রাত্রির বেলা ঘুমাতে পারছি না, প্রত্যেকের বাড়িতে চুরি হচ্ছে এবং সবার পক্ষে সম্ভবও নয়। দেখো চুরি একটা দুটো জিনিস ভাল লাগে, রোজ রোজ হতে থাকলে কে কত কিছু জোগাড় করবে, সেটাও তো সম্ভব নয় না। তো সেক্ষেত্রে তখন ওকে মানে ওই সারপঞ্চের কথা অনুযায়ী এবং সবার গ্রামের যে মেন মাথারা তাদের কথা অনুযায়ী তাকে গ্রামের লোক ওই পিটিয়ে আর কি মানে পেটান মানে মারার চোটেও আর কি মারা যায়, ধরো আর নিতে পারিনি ব্যাপারটা, তো সেই ওইখানেই ও মারা যায়, ওই রাত্রেই মারা যায়, ওই রাত্রিরেই মারা যায়। মানে যেটা হয় আর কি বডি আর নিতে পারেনি, স্বাভাবিক একটা মানুষ ধরো এবার তখন তো আর ডাক্তার নেই, হয়তো হার্ট ফেল হতে পেরেছে বা কিছু নিতে পারেনি, মেজর ভাবে ও হয়তো আহত হয়েছে কোনো জায়গায় বা মাথায় মেরেছে সেটাও হতে পারে, এবং বলেছিল যে এতটাই মারধর করা ছিল সে মারা গেছে কোনোভাবে। এই এই মারা যাওয়ার পর এবার ব্যাপারটা হয় কি যে এবার বডিটা কোথায় কি করা হবে, এবার একটা মানুষের মনে যে ভয় থাকে যা, তখন ওই সারপঞ্চ বলে যে যাও গ্রামের ওই পেছন দিকে যে ভাগাড় রয়েছে সেখানে ফেলে দিয়ে চলে আসো, ওখানে ওই চিল শকুনে খেয়ে ইয়ে করে দেবে, ওর জন্য আর আমরা ভালো, ওকে কি এখন সৎকার করা হবে নাকি একটা চোরকে, এরকম বলে আর কি ওকে বাদবাকি ওই মুহূর্তে ওর মানে ওর বউ ওর বাচ্চার শরীর খারাপের জন্য ওরা অপেক্ষা করছিল, ওরা অপেক্ষা করছে বাড়িতে, ও ভাবছে যে ওর বাবা ডাক্তার নিয়ে আসবে ওর মা, এবং বাচ্চাটাও পরের দিন একটা জিনিস তুমি শুনলে মানে নিজেরই আমার এখন খারাপ লাগছে যে বাচ্চাটাও কিন্তু বিনা চিকিৎসাতে পরের দিন মারা যায়। হ্যাঁ মানে যেহেতু বাবা যেটা হয় আর কি, দেখো জিনিসটা হচ্ছে তার আত্মার শান্তি, সে প্রথমত কিছু করেনি, তাকে বিনা দোষে মারা যেতে হলো, আর একটা বাবা কতটা কষ্ট করে তার বাচ্চাটাকে বাঁচানোর জন্যে আর গেছে যে তার ডাক্তারটা নিয়ে আসলে তার ছেলেটা বাঁচবে, মানে কোন সিচুয়েশনে সে মারা গেছে, মানে তার আত্মার ইচ্ছাটা কতটা প্রবল, এই জিনিসটা হচ্ছে ভীষণ মর্মান্তিক।
আমার নিজেরও তো একটা ছোট বাচ্চা আছে, তো আমি সেটা রিলেট করতে পারি যে মানে একটা বাচ্চার জন্য বাবা মা কতটা কষ্ট করে, এবং মানে বাচ্চাটাকে বাঁচানোর চেষ্টা করলো, ধরো বাচ্চাটা হয়তো ধরো গ্রামের মানুষদের জন্য এবং ভুল একটা কারণের জন্য, মানে জাস্ট তার কোনো কথা না শোনার জন্য বাচ্চাটাও প্রাণ হারালো, এবং তার মা যেটা হয় একা হয়ে গেল জিনিসটা। এবং সকালবেলা যখন তার বাচ্চাটা মারা যায়, তখন এবার জেনারেলি যেটা হয় যে তার মা খুঁজতে বেরোয়, এবং খুঁজতে বেরোনোর পর যখন এই রকম কথাটা জানতে পারে, তখন সে সারপঞ্চের কাছে যায় এবং জিনিসটা খুলে বলে। এবং তখন যেটা হয় আর কি, সবাই রিলেট করে জিনিসটা, সবারই খারাপ লাগে জিনিসটা, এবং সবাই আর কি ক্ষমার তো আর এটা কোনো যোগ্য নয়। ধরো একটা বাচ্চার মৃত্যু, ধরো একটা মানুষের বেগুনা তাকে এরকম ভাবে মারা হলো, মানে তখনকার দিনের না, ধরো এমনই মানে একটা সিচুয়েশন, এই ধরো গ্রাম প্রধান জায়গাতে এত ক্ষমতা ছিল না, যদি একবার সে বলে দিত যে এটা করবে না, মানে সবাই মানতে বাধ্য। তার কারণ নাহলে ওই ফ্যামিলিকে হয় ধরো কোনো রকম ভাবে আলাদা করে দেওয়া হবে বা কোণঠাসা করে দেওয়া হবে, এই কারণে না অনেকে মানে ওনার কথা শুনতে বাধ্য থাকতো। এরকম ধরো শুধু ওই গ্রামে না, অনেক জায়গাতেই ছিল, এবং আমাদের ওয়েস্ট বেঙ্গলেও যেটা হয় মোড়ল, এরকমও অনেক ঘটনা ছিল অনেক গ্রামে গ্রামে। তো এই ব্যাপারটা তখন এতটাই ছিল যে তার কথাটা শুনতে সবাই বাধ্য হয়েছিল, এবং এইভাবেই জিনিসটা ঘটে। এবং প্রথম যেটা হয় আর কি, চুরি তো বন্ধ হয় না, কারণ ও তো চুরি করেনি। ঠিক আবার দুদিন পর থেকে চুরি হতে শুরু করে, এবং এবার কি হয়, এবার ওই তিনখানা চোর রীতিমতো জিনিস সমেত রাস্তার মধ্যে পরের দিন সকালে তাদেরকে মৃত অবস্থায় পায় গ্রামের লোক। মানে তারা কিভাবে মারা যায়, মানে বীভৎসতা প্রচন্ড। কেননা যেটা হয় আর কি, যে ওই মানুষটা তো মারা গেছে মনের মধ্যে প্রবল ইচ্ছে নিয়ে, এবং তার আত্মা যখন শান্তি পায়নি, সে তো ছাড়বে না ধরো কাউকে, এবং সে তাদেরকে রীতিমতো ধরো গলাটা পেছন দিকে পুরো মুটকানো এবং পা গুলো পেছন দিকে পুরো মুটকানো, এরকম অবস্থায় তিনটে চোর রাস্তাতেই পড়ে আছে, এবং তার জিনিসপত্র, যে লোকের বাড়ি থেকে যে জিনিসগুলো নিয়েছে সেই সমেত, জিনিসগুলো একটা ওখানে মানে যে নেই তা নয়, সব জিনিস নিয়ে। এবং সেইটা পরের দিন মোড়ল যে মানে সব গ্রামের একসঙ্গে দেখতে পায়, এবং এইটা যখন দেখতে পায় তখন যেটা হয়, তারা আরো রিয়েলাইজ করে জিনিসটা, যে না, জিনিসটা ও করেনি, এরাই করেছে। এবং এটা জানো তো, এটা করা মানে কি, এটা করা মানে প্রথমেই কেন চোরদেরকে আগে জিনিসটা করলো, মানে এটা ও সবাইকে দেখাতে চেয়েছিল। ও তো আগে ধরো যে সারপঞ্চ বলো বা যে গ্রামের মানুষরা মেরেছে তাদের কাছ থেকে তো প্রতিশোধ দিতেই পারতো, কিন্তু ও তো তাহলে এটা প্রমাণ করতে পারতো না। মানে ও জাস্ট এটা দেখানোর চেষ্টা ছিল ওর মধ্যে দিয়ে, যে না, আমি এটা করিনি, যারা করেছে একদম তাদেরকে সামনে এনে দেওয়া। তো এটা হলো, এবং চুরিটাও বন্ধ হলো অনেক দিন ধরে। ধরো প্রায় 1 সপ্তাহ হয়ে গেছে, 1 সপ্তাহ যাচ্ছে, চুরি নেই। গ্রামের লোক আবার আগের ছন্দে ফিরেছে, কিন্তু এই তার বউ যেটা হয়, যেরকম ভাবে দিন কাটাচ্ছে কোনোভাবে কষ্টের মধ্যে, ছেলে নেই, হাজবেন্ড ওরকম ভাবে মারা গেছে, এরকম ভাবে কোনোভাবে চলছে। এবং প্রবলেমটা শুরু হয় এই 1.5 সপ্তাহ মানে কাটার পর থেকে। যারা ধরো গ্রামের বাইরে কাজ করতে যেত, তারা আসতো ধরো ওই রাত্রির বেলা 6:30 7:30 এরকম বেঁচে যেত। আর তখন গ্রামের ট্রান্সপোর্ট বলতে আমি বলছি, বিহারের দিকে খুব বেশি চলে হচ্ছে টেকার। আমরা দেখেওছি এমনি, ধরো তুমি যদি মানে খোঁজ দেখো বা খবর নাও, তো ওইখানে তখনকার দিনে কিন্তু এই টেকারটা মেন থাকতো, মানে যানবাহনের মধ্যে। তো এই টেকার ধরো কখন একটা টাইম হবে, ওই টাইমের উপর ভিত্তি করে ওদেরকে যাতায়াত করতে হতো। তো ওই লাস্ট টেকার ছিল ওই 6:30 7টা নাগাদ। তো এই 6:30 7টার পর কিন্তু ওদের ট্রান্সপোর্টটা পুরোপুরি বন্ধ হয়ে যেত, আর মানে গ্রামের থেকে যাতায়াতটা খুব একটা করা যেত না। তো ওই 7:30টার সময় একজন যুবক, মানে যে আর কি কাজ থেকে ফিরছে, তো সে নেমেছে, এবং তার বাড়িতে, আমি বলে দিই, যুবকটির বাড়িতে মা এবং ওই ছেলেটি রোজগার করে, এরকম একটা ব্যাপার। তো ছেলেটা আসছে, এবং ওই যে ভাগাড়ে যে ওই বডিটা ফেলে এসেছিল, তার ওই রাস্তার গা দিয়েই ও ফিরছে। এবং যখন ওই রাত্রিরের অন্ধকারে ফিরছে না, তখন ও মানে ওর মনে হচ্ছে যেন পাশের যে একটা ধরো তাল গাছ রয়েছে, সেই গাছ থেকে দুটো ধরো লাল চোখ কেউ ওর দিকে তাকিয়ে আসছে। এটা কিন্তু ও সাইড ফেস থেকে বুঝতে পারছে, এবং তার পুরো বডিটা কিন্তু কালো। মানে এটা নয় কি যে পুরো মুখটা বোঝা যাচ্ছে, ও দেখছে পুরো বডিটা একটা কালো,
এবং দুটো চোখ ওরকম ভাবে জ্বলছে এবং সে যেন ওর দিকেই তাকিয়ে রয়েছে, এরকম একটা ফিল ওর হয়েছে। তো ও সেটাকে না দেখে মনের ভুল বলে এগিয়ে গেছে এবং ওর কিন্তু বারবার মনে হচ্ছে ওর পেছন দিয়ে কিন্তু কেউ ওকে ফলো করে যাচ্ছে। তো ও কোনোভাবে দৌড়ে বাড়িতে ঢোকে এবং দরজা বন্ধ করে দেয় এবং জিনিসটা আমার মাকে বলে। তো ওর মা বলে যে তুই হয়তো কোনো বেড়াল দেখেছিস বা ধরো কোনো প্যাঁচা রাত্রির বেলায় ওড়ে তো গ্রামেতে, সেরকম কিছু দেখেছিস, হয়তো তাদের চোখে কোনো আলোর রিফ্লেকশন মানে আলোর হয়তো প্রতিফলিত হয়েছে, সেই জন্য তুমি হয়তো দেখতে পেয়েছো। তো তাও ছেলেটি যে ওটা হতে পারে, ওটা কোনো বেড়াল বা কোনো ধরো ওই প্যাঁচা হতে পারে না। যে দেখে সে তো ওই কিছুটা হলেও বুঝতে পারে যে ওটা নয়। তো ও মনে করে যে এই জিনিসটা কোনোভাবে মানে একটু গ্রামের যে মোড়ল তাকে জানানো। তো ও কি করে পরের দিন অফিস যাওয়ার আগে একবার এই ঘটনাটা জানায় এবং তখন সেই একই জিনিস যেটা হয় যে কোনো হয়তো জন্তু জানোয়ার দেখেছিস, ভুল দেখেছিস, হতে পারে না, ওখানে কেউ থাকতেই পারে না। ও কি ভাবছে বলতো যে হয়তো কোনো নতুন জন্তু জানোয়ার বা কোনো কিছু এসছে বা সেটার জন্য হয়তো গ্রামের কোনো প্রবলেম হতে পারে, এইটা ভাবছে। ও তো আর ভাবতে পারছে না যে এটা কোনো কিছু মানে ও ভাবছে অন্য কোনো রকমের কোনো জিনিস হতে পারে। তো এবার ও অফিস চলে যায় এবং পরের দিন যখন টাইম অনেকটা 6:30 থেকে 8:30 বেজে গেছে, ওর মা দেখছে ছেলে আর বাড়ি ফিরছে না, বাড়ি ঢুকছে না। এবং রাত্রির বেলা জানো তো ওই অন্ধকারে আর কোথায় খুঁজবে একটা মা, বয়স্ক মহিলা রাস্তায় আর কোথায় যাবে। তো ওর মা কি করে কোনো রকমে সরপঞ্চের বাড়িতে যায় এবং সেখানে গিয়ে জানালে তখন সরপঞ্চ বলে তখন তো টেলিফোন নেই, এত আগেকার ঘটনা, তখন না আছে টেলিফোন না আছে কিছু। তো বলে হয়তো কোনো ক্ষেত্রে কোনো জায়গায় আটকে গেছে, হয়তো দেখো কালকে ট্রেনে হয়তো আসবে, সকালে নামবে, হয়তো টেকার যেটা হয় 6:30 টেকার হয়তো পাইনি, সে কিভাবে এখানে আসবে, হয়তো কাল সকালে টেকারে আসবে বা হয়তো এখন হয়তো কাজের ওখানেই রয়েছে, কোনো প্রবলেম হয়, তুমি কাল সকালে দেখো বলে ওর মাকে বাড়ি পাঠিয়ে দেয় এবং বাড়ি চলে যায়। পরের দিন সকালবেলায় ওই যারা ধরো বাজার যাচ্ছে, যারা বাজার করতে যাচ্ছে তারা দেখতে পাচ্ছে যে ওই ছেলেটি রীতিমতো ওই ধরো গলাটা পেছন দিকে করা, সেম মানে যেরকম ভাবে ওই চোরগুলো মারা গেছে। বলছোটা কি? হ্যাঁ মানে এটা মানে মাথাটা পুরো ঘোরানো, পুরো মাথাটা পুরো মুটকে দিয়েছে পেছন দিকে, মানে তোমার বডি ধরো সোজা, তোমার পেছন দিকে যদি মুখটাকে কেউ ঘুরিয়ে দেয়, এটা তুমি নিজে নিজে করতে তো পারবে না। আর এরকম ভাবে কারোর যদি মারার বা খুন করার ইন্টেনশন থাকে সে অন্যভাবে করবে, সে তো এইভাবে করবে না। এবং পা দুটো একদম পুরো ভাঙা, মুটকে, মানে কেউ যেন মনে হয় ধরে মুটকে দিয়েছে সব, মানে শরীরের সমস্ত শক্তি দিয়ে এরকম মুটকানো অবস্থা, মানে একটা বিভৎস যেটা হয় সামনের দিকের বডির যদি মাথা পেছন দিকে ঘুরিয়ে দেয়, মানে যে কেউ সেই বডি মানে ধরো ডেড বডিটাকে দেখে ভয় পাবে, এরকম অবস্থা। এবং মাঝ রাস্তায় পড়ে রয়েছে। তো সেইখানে যে লোকটি দেখতে পায় সাইকেল ফেলে দে ছুট একদম মোড়লের বাড়ি, এবং মোড়লের বাড়ি গিয়ে যে বলে যে এইরকম ছেলেটি ওখানে পড়ে রয়েছে। তার মাকে আবার খবর টবর দেওয়া, সবাই ওখানে যায় এবং ছেলেটি মানে যেটা হয় মানে কেউ তো বুঝতে পারছে না কিভাবে এটা মারা যায়, এবং মারাও কোনো, এবং সবাই তখন ভাবছে যে হয়তো কোনো পশু, ওই যে আমার ছেলে দেখেছিল কাউকে একজন গাছে, এটা নিশ্চয়ই কোনো পশুর কাজ, এরকম ভাবছে একটা যে কারোর যদি মানুষের মারা যায় সে অন্যভাবে মারবে, এরকম ভাবে কেন মারবে। তো এটা ভাবে এবং তার কাজ সৎকার তার মা করে যেরকম মা, এবং এরকম করে দিন কাটছে। মানে ধরো যে যারাই ওই রাত্রির বেলা বেরোচ্ছে, শুধু ও নয় কিন্তু ওকে দিয়ে শুরু হয়েছে, এবং এক এক দিন যাচ্ছে এক একজনকে ঠিক ওই রকম ভাবে যারা রাত্রিরে বাড়ি ফিরছে বা যাদের কোনো রকম ভাবে ধরো এমার্জেন্সিতে রাত্রিরে বেরোতে হচ্ছে বাইরে, প্রত্যেকটি এরকম ভাবে পরের দিন বডি পাওয়া যাচ্ছে। মানে আমি ধরো বলছি তখন এই ঘটনার জন্য অনেকেই মারা গেছিল গ্রামের, তখন আমাকে যে বলছে প্রায় ধরো সিংহভাগ মানুষ হয়তো বলছে যে মারা গেছে এরকম ভাবে। এবং এইভাবে মারা যেতে যেতে মানে সংখ্যাটা এত বেড়ে গেছে, তখন এবার মোড়ল বলছে যে এরকম ভাবে তো মানে গ্রাম ধরো যেরকম হয় মহামারীর মতন তো জনশূন্য হয়ে যাচ্ছে, যেন গ্রামে কোনো মরক এরকম ব্যাপার, রোজই কেউ না কেউ মারা যাচ্ছে, এটা কি হচ্ছে। তো সবাই মিলে একটা আলোচনায় বসে যেটা হয়, এবং যেহেতু সবার মরে যাওয়াটাই একই ভাবে, ঘাড় একদম পেছন দিকে থাকছে বডির, পা দুটো পুরো ভাঙা এরকম ভাবে, মানে এটা যেভাবে দেখছে সেইভাবে সবাই নিতেও তো পারছে না, এরকম ভাবে একটা মারা গেছে কিভাবে নেবে। তো সবাই মিলে ঠিক করে যে
এটা কিন্তু কোনো মানুষের কাজ নয় বা কোনো জন্তু জানোয়ারের কাজ না। তখন এবার বুঝতে পারে যে এটা কোনো অশরীরী বা কোনো কিছু গন্ডগোলের মানে হচ্ছে, তারা একটা আঁচ পায় মোটামুটি, এবং তারা যায় গ্রামের মন্দিরে পুরোহিতের সাথে এই নিয়ে আলোচনা করতে হবে। তো পুরোহিত তো যখন ওরা আসছে তখনই মানে দূর থেকে দেখে বলে দিয়েছে যে আমি জানি কি জন্য এসেছিস, এরকম একটা ব্যাপার। তো বলছে কি পুরোহিত ওদেরকে দেখেই বলে দিয়েছে তখন, হ্যাঁ, যে কি হয়েছে আমি জানি, মানে বুঝতে পারার কারণটা আমি তোমাকে আস্তে আস্তে বলছি, কেননা ও বুঝতে পারলো কি করে যে কি জন্য এসছে। তো তোরা এসছিস যেটার জন্য, যার প্রবলেমে তোরা এখানে এসছিস, সে তোদের পেছনের গাছটাতে বসে তোদের দিকে তাকিয়ে তাকিয়ে দেখছে এবং হাসছে। এবং এই জিনিসটা শোনার পর তো সবার মানে যেটা হয়, সবাই গাছের দিকে দেখছে, দেখতে পাচ্ছে না কাউকে। পুরোহিত বলছে দেখতে তো পাবি না, যখন তোরা অন্যায় ভাবে মেরে দিয়েছিলিস তখন মনে কর তোরা কি করেছিলিস তার সাথে। এবার তো বুঝতে পারছে সবাই কার কথা বলছে। তখন বলছে আপনি কি কোনোভাবে ওই যাকে যে চোরটি ধরা বিনা দোষে মারা গেছিল আমাদের হাতে তার কথা বলছেন, যাকে আমরা বিনা দোষে হয়েছে? তখন বলছে হ্যাঁ, ওর আত্মা শান্তি পায়নি এবং ও একটা ভয়ঙ্কর মানে ধরো না ওই পিশাচে পরিণত হয়েছে, এবং ও এইভাবেই প্রত্যেকটা মানে ওদের পুরো গ্রামের ওপর রাগ। ও পুরো গ্রামের লোক যেহেতু ওকে ওরকম করে মেরেছিলিস বিনা দোষে বিনা কারণে, ও পুরো গ্রাম শেষ করে দেবে একদিন যদি ওকে না আটকানো যায়। এবং সেটা হচ্ছে ধরো, কেননা বহু লোক মারা গেছে তখনও এরকম ভাবেই, কেননা ওকে তো সবাই গ্রামের লোক মিলে মেরেছিল। জেনারেল রাগটা তো পুরো গ্রামের ওপরই পড়ছে। এবং শুধু ওকে মেরে দেওয়া নয়, ওর নিজের একটা সন্তান 5-6 বছরের বাচ্চা, গ্রামের লোক চাইলেই একটু শুনতে পেত বা কথা বলেও জিনিসটা মেটানো যায় অনেক ক্ষেত্রে, না শুনে মানে দুজন মানে ও নিজে মারা গেছে এবং ওর ছেলের একটা রাগ, তো ও তো ছাড়বে না, এরকম একটা ব্যাপার। তো এবং তখন মোড়ল বলে যে আমাদের কোনো উপায় মানে তখন বলছে উপায় বলতে আমি এখন আপাতত জল পোড়া দিতে পারি এবং সেই জলটা আর কি সব গ্রামে গ্রামে বাড়িতে বাড়িতে ছড়িয়ে দেবে এবং তোদের বাড়িতেও ছড়িয়ে দেয়, কিন্তু এতে যে খুব বেশি কিছু হবে সেটা নয়। কেননা আমি ও যে পর্যায়ে চলে গেছে সেই পর্যায়ে জানো তো ওই পুরোহিত মানে হয় না যে উনিও সেটা ওভারকাম মানে করতে পারবে না, উনিও সেটাকে করে মানে কাটিয়ে উঠতে পারবে না। উনি তখনই এটা কিছুটা হলেও জানিয়ে দেন যে আমার পক্ষে কিন্তু সম্ভব হবে না, তাও আমি চেষ্টা করতে পারি, দেখতে পারি। তো এই জল পোড়া দেয় এবং জল পোড়া দেওয়ার জন্য কি হয়, জল পোড়া তো দিল, কাজ বলতে কি কিছুদিন নিস্তব্ধ থাকলো এবং মেন রাগটা হয়ে গেল ওর ওই পুরোহিতের ওপরে। কেননা ও তো পুরোহিত এটা করেছে মানে পুরোহিতের ওপর বেশি রাগ হয়ে গেল। এবং একদিন কি হয়, ওই পুরোহিত পুজো টুজো হয়ে গেছে ধরো, মন্দিরের দরজা তালা দিয়ে বাড়ি যাচ্ছে এবং এই রাস্তায় ওকে এরকম ধরো অন্ধকারের মধ্যে ওকে একা পেয়েছে এবং সামনে এসছে এবং ওকে একটা আঁচড় দিয়েছে। ওই যেই আঁচড়ে ওকে ধরতে গেছে, পুরোহিতের গায়ে তো আঁচড়টা তো লেগেছে এবং গল গল করে সেখান থেকে মানে বিভৎস রক্ত বেরোচ্ছে। এবং সেই সিচুয়েশন ওই যে গায়ে পইতে সময় ওকে একদম সামনে ধরে একদম ওকে একটা মন্ত্র বলেছে এবং সেই মন্ত্র বলাতে কি হয়, ভয় পেয়ে পেছন দিকে করে ও চলে যায়। সেই টাইমের জন্য পুরোহিত কিন্তু বেঁচে যায় এবং সেই সিচুয়েশনে কোনো রকমে ওই মোড়লের বাড়ি যায় এবং সেখানে গিয়ে অজ্ঞান হয়ে যায়। এবং মোড়ল যেটা হয় কবিরাজকে ডেকে কোনো রকমের ব্যান্ডেজ করে সবাই মিলে সেইখানে গ্রামের কিছু লোকজন মিলে ওই ঘরের মধ্যে মানে যে কজনকে নিজেদের যেটা হয় লোকজনকে ডেকে যে এরকম ডেকেছে। এবং এই যখন ডেকেছে তখন এই সমস্ত ঘটতে ধরো রাত্রি তখন প্রায় 12টা বাজে ওদের বাড়িতেই। এবং সেই সিচুয়েশনে যারা বাড়ির থেকে বেরিয়ে ওদের বাড়িতে রয়েছে তারাও তো এবার ভয় পাচ্ছে বাড়ি ফিরতে, মোড়লের বাড়ি থেকে বেরোতে, কেননা রাত হলে রাস্তায় বেরোলেই এরকম সিচুয়েশন হচ্ছে এবং পুরোহিতকেও পারছে না বার করতে। এবং এই সময় কি হয়, যখন ঘরেতে পুরোহিত বলছে ওর সাথে কি হয়েছে, তখন ঠিক মোড়লের বাড়ির ওপরে মানে ধরো ওই চাল থেকে মনে হচ্ছে যেন কেউ মরমর করে হাঁটছে বাড়ির ওপর, আওয়াজটা হচ্ছে তলায়। এবং তখন আর কি পুরোহিত বলছে যে ও কিন্তু এখানে এসে গেছে এবং যে কোনো ভাবে সবাইকে এখান থেকে বার করার চেষ্টা কিন্তু বাইরে করবে, কেননা ও আজকে ছাড়বে না আমাদেরকে এবার। তো এবার কি হয়, দরজাটা খোলা ছিল, দরজাটা এবার পুরোহিত বলে সবাই দরজা জানলা সব ঘরে বন্ধ করে দাও।
তো ঘরের দরজা জানলা বন্ধ করে দেয়। কিছুক্ষণ পর ওই আওয়াজটা কমে, এবার শুরু হয় বাইরে থেকে একটা মেয়ের কান্নার আওয়াজ। দেখতে কোনো মেয়ে কাঁদতে দেখে এবার যেটা হয় আর কি, সবাই আর কি চেষ্টা করছে মেয়ের কান্নার আওয়াজ পাচ্ছে। ওই কান্নার আওয়াজ শুনে যেটা হয় সবাই আর কি খুলে আর কি তাকে দেখবে বা তাকে উদ্ধার করার একটা চেষ্টা সেরকম করছে। তখন পুরোহিত বলছে, খবরদার দরজা খুলো না, খবরদার কিন্তু দরজা খুলো না, এটা কিন্তু কোনো মেয়ের কান্না নয়, এটা কিন্তু ওর চাল, বুঝতে পারছো তো? মানে ওই কান্নাটা থেকে যখন সবাই কেউ বেরোবে তখন তাকে সে ধরবে, বুঝতে পারছো? এক্স্যাক্টলি, কারণ আমি এটা ভেবে খুব স্ট্রেঞ্জ হলাম যে যদি ওর মানে যে মারা গেছে সে যে প্রতিশোধ গুলো নিচ্ছে পরপর, ঠিক আছে, যদি সেটাই হয়ে থাকে তাহলে তো এখানে মেয়ের কান্নার আওয়াজ কি করে আসবে, কারণ ওর বাচ্চাটাও তো মেয়ে ছিল না। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওটাই। এবং ও আর কি চেষ্টা করছে যে যাতে বাড়ির বাইরে সবাই বেরো, মানে এরকম নানান রকম ছলাকলা সেই রাত্রিটা হচ্ছে। ধরো যে মেয়ের কান্নার কখনো আওয়াজ পাচ্ছে, কখনো কারোর বউ সেজে বলছে তুমি বাড়ি যাচ্ছ না, চলো চলো, এরকম করে বাইরে থেকে আওয়াজ পাওয়া যাচ্ছে, দরজার বাইরে থেকে। এবং প্রতিবার পুরো মানে অনেকেই এমন হয়েছে, একজনের বউ এসে নাকি ডাকছে যে তুমি আমাকে বাঁচাও, আমি বাইরে দাঁড়িয়ে আছি, আমাকেও নিয়ে যাবে, তুমি দরজাটা কোনোভাবে খোলো, আমি ঢুকবো। এরকম সিচুয়েশনও হয়েছে সেই রাত্রিরে। পুরোহিত মানে তাকে, যে লোকটির বউ, সে আর কি তো আপ্রাণ চেষ্টা করতে খুলবো, তাকে প্রত্যেকে ধরে এক জায়গায় বেঁধে বসিয়ে রেখেছে যে না, এই দরজাটা খোলা যাবে না। সেদিন রাত্রিতে যদি দরজাটা খোলা মানে কোনোভাবে ও চেষ্টা করছে না, তো প্রত্যেককে মারার জন্য। কেননা ও মানে অনেক লোককে অলরেডি মেরে ফেলেছে। এবং সেদিনকে ওইভাবে যদি না বেঁচে পরের দিন ওরা আর কি প্ল্যানিং করছে যে যেভাবে কোনো তান্ত্রিকের সাথে যোগাযোগ করতে হবে আমাদেরকে, কেননা পুরোহিতের তো কাজের বাইরে চলে গেছে জিনিসটা হাতের। হ্যাঁ, তো এইভাবে সেই রাত্রিটা পুরোহিত বলে সবাই যে যেখানে আছো কোনোভাবেই রাত্রিটা আজকে কাটাও, কালকে পাশের গ্রামের তান্ত্রিকের কাছে আমরা সবাই যাব। তো নানান রকমের ওরকম চলতে থাকে। এবং সেই দিন রাত্রির বেলাতে সেরকম কেউ আর মারা যায়নি, তার কারণ অনেকের বেশিরভাগই সবাই ওদের বাড়িতে ছিল পুরোহিতের জন্য, এবং বাদ বাকি যারা ছিল সবই বাড়িতে ঢুকে গেছে। তো আর সেদিনকে সেরকম কোনো দুর্ঘটনা ঘটেনি। তো পরের দিন সকালবেলা হতেই সবাই যে যার বাড়ি, এবং পুরোহিত এবং মোড়লরা সবাই ঠিক করে। এবং ওই যে বন্ধু বলছে তার যে দাদুর বাবা, সেও তো কিন্তু ওই বাড়িতে তখন উপস্থিত। হ্যাঁ, সে এবং ওদের সাথে ওই তান্ত্রিকের বাড়িতে যাবে, এরকম একটা কথা শুরু হয়। এবং বেরিয়েও পরে সকালবেলা, এবং ওই তান্ত্রিকের জন্য পাশের ইয়েতে যায়, যেরকম গ্রাম হয়, সেই গ্রামে গিয়ে যখন তান্ত্রিকের সাথে কথা বলছে, তখন তান্ত্রিক বলছে এই কিন্তু দেশে আত্মা নয়, এর মধ্যে যখন মারা গেছে এতটাই ওর প্রবল সবকিছুর মধ্যে ইচ্ছে শক্তিটা ছিল যে আস্তে আস্তে ভয়ঙ্কর পিশাচে পরিণত হয়ে গেছে। ওকে যেহেতু দাহ করা হয়নি, ওর বডিও যেহেতু কোনোভাবে তোরা সৎকার করিস, তোরা যদি কোনোভাবে ওটাকে পুড়িয়েও দেওয়া যেত না, তাহলেও হয়তো সৎকার করলেও একটা হয় না, প্রবলতাটা কম থাকতো। হ্যাঁ, হয়তো কোনো একটা সামান্য আত্মায় পরিণত হতো, কিন্তু এইরকম ভাবে এতটা বাজে ব্যাপারটা তৈরি হতো না। তো সবকিছু মিলিয়ে বলে যে ওকে যেখানে ফেলা হয়েছে সেই জায়গাটা মেনলি আগে আগুন জ্বালিয়ে পোড়াতে হবে, যেটুকুনি যদি কোনো দেহাবশেষ বা কোনো কিছু যদি থেকে থাকে তখনকার দিনে সে, এবং সেই জায়গাটাতে আগুন লাগানোর কথা বলে, এবং একটা যজ্ঞ করতে বলে অমাবস্যার রাত্রিরে, যেটা করলে ওইখানে ওই সামনেই করতে হবে। এবং করে তার কাছে একটা যে হয় না ক্ষমা প্রার্থনা, আমাদের ভুল হয়েছে বা জিনিস যারা যারা করেছে, বা প্রত্যেকটা গ্রামের লোককে ওখানে উপস্থিত থেকে এই জিনিসটা করতে হবে। করলে তবে ওর আত্মার শান্তি হবে, তবে গিয়ে তোদের গ্রাম পুরো মুক্ত হবে, নাহলে কিন্তু এই গ্রাম পুরো একদম পুরো শূন্য করে দেবে, একদম পুরো যেভাবে অর্ধেক হয়ে গেছে আরো অর্ধেক হয়ে যাবে। তো এইভাবে একটা অমাবস্যার ডেট যেটা হয়, জানো তো এইসব জিনিসপত্র একটা ডেটের উপর নির্ভর করে, এবং সেই ডেটটা বেশ কিছুদিন দেরি ছিল, ধরো ওই 21 দিন 20 দিন মতন দেরি পড়েছে, এরকম একটা দিন হয়েছে। এবং ওই 20টা দিন আর কি তান্ত্রিক বলেছে যে যেভাবে হোক সবাই একটু রাত্রির বেলা বাড়িতে থাকো এবং বেরিও না, এরকম সবাইকে সাবধান করে দিয়ে সবাই সেইভাবেই চলছে। এবং সবাই এইভাবেই চলছে, তার মধ্যেও কিন্তু 2-1 মারা গেছে, কেননা কোনোভাবে তারা বেরিয়েছে বা কিছু করেছে। অনেকজনই তো মারা গেছে, প্রত্যেকের ঘটনাও আমাকে বলে উঠতে পারেনি। এবং ও বলে যে ওর মাঝখানেও মারা গেছে, এবং ওর মাঝখানেই কিন্তু ওর দাদুও মারা যায়, মানে দাদুর বাবা যে সে মারা যায়। তো সে ওই আমি বলি আগেকার দিনে দেখবে ওই
ছাগল প্রতিপালন করতো, ওরা সব বাড়িতে বাড়িতে ওরকম ছাগল প্রতিপালন করতো। এবং এই ছাগল ওই খেতে দিতে গেছে সন্ধেবেলাতে, ঘরের থেকে ঘরে, পাশের ঘরেই রয়েছে, বাড়ির বাইরে আর সে যায়নি। এবং ওই ছাগল কি হয়, কোনো রকমের বাঁধতে গিয়ে খুলে বেরিয়ে যায় বাইরে। ওই ছাগলটাকে কোনোভাবে ও দাদু আর কি সামনের থেকে ধরে আনতে গেছিল, এবং ওই ধরে আনতে গিয়েই ওই দাদুর বাবার ওরকম মারা যায়। এবং সেই মানে একটা বড় চিৎকার পাওয়া যায়, এবং ওই চিৎকারটা পাওয়ার পরও কিন্তু মানে সবাই গ্রামের এতটা আতঙ্ক, ওই রাতে কিন্তু বাড়ির লোক বেরোয়নি কেউ, কেননা প্রত্যেকে তো ভাবছে যে বাড়ির বাইরে বার করার চেষ্টা চলছে। ওই রাত্রে কেউ বেরোচ্ছে না? না না, কেননা সবাই কি ভাবছে বলতো, যে ও দাদু মারা গেছে সেটা ভাবছে না, সবাই ভাবছে যে বাইরে বের করার জন্য নানান রকমের এসব চলতো, যাতে কেউ বাইরে বেরোবো চাইতো এরকম, এগুলো নানান রকমের মানে ও উপক্রম, এমন একটা পরিস্থিতি সৃষ্টি করতো যাতে বাড়ির লোক বাইরে বেরো। তো সবাই ভাবছে যে হয়তো বাইরে, আর দেখো যদিও বা কেউ মারা যায়, ওরা তো প্রত্যেকে তো নিজের প্রাণ বাঁচানোর চেষ্টা করবে না আগে, কেউই সেই সিচুয়েশনে বেরোতে পারছে না, এতজন মারা গেছে। এবং সেই রাত্রিটা আর কেউ বাইরে বেরোয় না। এবং পরের দিন শোনা যায় যে ওর দাদুকে ওরকম অবস্থায়, ঠিক সেম একদম ওই ঘাট পেছন দিকে করা এবং পা দুটো মুটকানো, ওই অবস্থায় পাওয়া যায়। এবং শুধু ওর দাদুকে না, তার ঠিক কিছুটা দূরে গিয়েও একটা মহিলাকে সেই সেম রাত্রিরেই ওরকম ভাবে পাওয়া যায়। এবং মহিলাটা কিভাবে মারা যায়, মহিলাটা যেটা হয় যে ওই গরু যেরকম রাখে, বাছুর সব রয়েছে, ও ও মারা যায় ধরো অনেকটা রাত্রির করে, কারণ তখন বাজে 12, ওর বর যখন জানিয়েছে জিনিসটা, যে তখন বাজে রাত্রির বেলা ওই 12টা-1টা নাগাদ, বলছে যে গরুগুলো খুব চিৎকার করছে, খুব চিৎকার করছে, ওরা ভাবছে হয়তো কি হলো, কিরকম কিছু হয়েছে, অসুবিধা বা কেউ এসছে, সেই জন্য হয়তো চিৎকার করছে। তো ওর বউ তখন ওর বরকে বলে যে একটু যাও না, উঠে দেখো। এবং বর যেটা হয় চাষি, সারাদিন মাঠে খেটেছে, এবং বলে আমি আর পারছি না, তুমি একটু জাস্ট দরজাটা খুলে দেখো না, সামনেই তো গোয়াল, কি হবে। এবং ওই বেরিয়ে দেখতে গিয়ে ওই বউটি সেদিন রাত্রিরে ওরকম চিৎকার, ওর বর আর বেরোয়নি। ওর বর বুঝতেই পেরেছে যে জিনিসটা কিছু হয়েছে, ওই ঘরে বসে বসেই সারা রাত্রি কেঁদেছে। এবং পরের দিন যখন সকাল একদম ভোরের আলো ফুটেছে, তখন ওর বর যখন বেরিয়েছে, দেখছে ওর বউ এরকম ভাবে মারা যাচ্ছে। ও একদম সেম এরকম ঘাড় মুটকে দিয়েছে, এবং পা দুটো ব্যাকা, এবং গলাটা পুরো পেছন দিকে করা, এরকম সেম ভাবে, সেম এরকম ভাবে মারা গেল। আর মোড়লদের মধ্যে যেহেতু ওর দাদুর বাবা ছিল, তো সেই রাগটা অবভিয়াসলি ওই বন্ধুর দাদুর বাবার ওপর গেছে, তো সে তো এমনি মারায়, তাকেও মেরে ফেললো। এরকম করে করে ধরো আর হাতে গোনা কিছু লোকই রয়েছে। এবং তখন আর কি পুরোহিত ইয়ে করে যে যেভাবে হোক মানে তাড়াতাড়ি করে এই জিনিসটা করুন, নাহলে আরো লোক মারা যাবে। এবং আমি তোমাকে বলি এই জিনিসটা, ওই 20 দিন কাটানোর মধ্যে না কম করে 10-12 জন মারা গেছে আরো, ওই 20 দিনের মধ্যে। মানে পুরো গ্রাম শ্মশানে পরিণত হচ্ছে, কেননা পুরো গ্রামের ওপরও রাগ ছিল, পুরো গ্রামের ওপর রাগ ছিল। এবং লাস্ট মোমেন্টে শুনতে পাওয়া যায় মোড়লকেও মেরে দিয়েছে। মানে মোড়লের মেয়ে নিজের বাঁচারে, কে বেঁচেছিল জানো, গুটি কয়েক লোক আর ওই পুরোহিত আর গ্রামের মহিলারা, যেহেতু ছেলেরাই তো ওকে মারধরটা মেন করেছিল, ওর মহিলার ওপর কম রাগটা ছিল। খুব কম মহিলা মারা গেছিল যারা ওই রাত্রির বেলা একমাত্র বেরিয়েছিল, বাদ বাকি ধরো যত ছেলে মানে যারা যারা ওই সেদিনকে ওকে মেরেছিল এবং যারা যারা উস্কিয়েছিল, প্রত্যেকে প্রায় মারা গেছে, মানে সিংহভাগ পুরো মারা গেছিল, এরকম অবস্থা। এবং মোড়লও পরে মারা যায়। এবং পুরোহিত লাস্টে কোনো রকমের ধরো গ্রামের কিছু লোক নিয়ে, খালি আর হাতে গোনা লোক নিয়ে, লাস্ট ওই 20 দিন না 21 দিন বাকি ছিল, সেই দিনের দিন ওই যজ্ঞ করা হয়। এবং ওই জায়গাটাকে, যে জায়গাটাকে ওকে ফেলা হয়েছিল, সেই গোটা জায়গাটাকে আগুন লাগিয়ে দেওয়া হয়। এবং আগুন লাগিয়ে পরে সেই আগুন নেভা অবধি অপেক্ষা করা হয় এবং যজ্ঞ শেষ করা হয়। এবং তখন ওই তান্ত্রিক জানায় ক্ষমা প্রার্থনা করতে, এবং সবাই গ্রামের লোক ক্ষমা প্রার্থনা করে এবং যে ভুল হয়েছে সেটাই ইয়ে করে। সেখানে ওর বউকে উপস্থিত করা হয় এবং ওর বউও সেখানে বলে যে মানে বউকে বলতে বলা হয় যে তুমি বলো, তুমি বললে একটুখানি জিনিসটা যদিও ভাবে, তো ওর বউকেও বলতে বলা হয় যে হ্যাঁ তুমি ছেড়ে দাও, যেটা হয়ে গেছে তো হয়ে গেছে, তার জন্য অনেক মানুষের প্রাণ হারিয়েছে, অনেক মানুষ মারা গেছে, আর তুমি এইভাবে মানুষের প্রাণ নিও না, তুমি যেখানে থাকো ভালো থাকো, এবার তুমি আসো। এরকম একটা সিচুয়েশন ক্রিয়েট হয় এবং জিনিসটা
যজ্ঞর মাধ্যমে সেই আত্মাকে শান্তি হয় এবং আস্তে 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 এই জিনিসটা কমে যায় বলতে যজ্ঞর পর থেকে আর সেরকম কিছু ঘটেনি যতদূর বলেছিল। মানে এইভাবে একটা ধরো জিনিস যে মেনে নেওয়া যায়, সে কি করে মানবে? তার আত্মাটা এতটা ক্ষোভ ছিল যে ওই জন্য গ্রামের অর্ধেক মানুষকে সে মেরে ফেলেছিল। এটা কি মেনে নেওয়া কোনোভাবে স্বাভাবিক? কোনোভাবেই স্বাভাবিকও নয়। আমি যদি রাত্রিবেলায় আমার বাচ্চার চূড়ান্ত পর্যায়ে শরীর খারাপ, তার আমি বলতে ইনফ্যাক্ট আমার চোখে, তুমি বুঝতেই হয়তো পেরেছো যে গলা আমার পুরো চোখ হয়ে গেছে জিনিসটা, যে এখনো তো ভাবলেই আমার নিজের খারাপ লাগে জিনিসটা। একটা মানুষ এতটা প্যাথেটিক, খুবই প্যাথেটিক। আমার নিজেরই এই জিনিসটা ভাবতে খুব খারাপ লাগে এবং যখন শুনছি তখন খুব ধরো ভয় পাওয়াটা তো পরে, ভয় পাওয়া জিনিসটা তো পরে, আগে একটা মানুষ হিসাবে না খুব খুব নিজের একটা লেগেছিল যে অ্যাটলিস্ট একটা জায়গায় শোনা যেতে পারতো, একটা নিরীহ মানুষকে ওইভাবে নাই মারা যেত। আসলে যে টাইমের কথা বলছি সেই টাইমে ধরো সারপঞ্চ বলো বা এই গ্রাম প্রধানদের এতটা আধিপত্য ছিল না, মানুষ বাধ্য ছিল, মানুষটা ঠাকুরের মতো, আমি শুনেছি অনেকের কাছ থেকে। আর বিহারের সাইডে না এগুলো হয়, মানুষ ঠাকুরের মতন পুজো করে, যদি বলে দেয় এটা তারা আর কোনো সাত ধরো নিজের যে একটা নিজের কোনো বুদ্ধি দিয়ে সেই বিচার করার ক্ষমতাটাও তাদের নেই। এরকম যে একটা বাচ্চা ওরকম ভাবে মারা গেল, বাচ্চাটার একটা কষ্ট, তার একটা বাবা হয়ে কি মেনে নেওয়া যায়? স্বাভাবিক একটা বাবা হয়ে জিনিসটা মেনে নেওয়া যায় না। এটা আমি আজকে যে স্টোরিটা বললাম সেটা ধরো হররের থেকে মেন হচ্ছে একটা খুব ইমোশনাল জিনিস। এই জিনিসটা যে মেরেছে, এর আগে আমি ধরেও নিলাম তুমি বললি যে তোমাকে যে ঘটনাটা বলেছে তার দাদুর বাবার ঘটনা এটা। তো এত বছর আগে যেখানে একটা গ্রাম তৈরি হতো, তুমি যেমন বললে যে 7-8টা বাড়িকে নিয়ে একটা গ্রাম তৈরি হতো, সেই একটা গ্রামের একজন মুখিয়া ছিল, ঠিক আছে? তো সেই মুখিয়া যা ডিসিশন দেবে আলটিমেট সেটাই হবে। এটা শুধুমাত্র তখন না, তুমি যদি আজকের দিনেও দাঁড়াও, ঠিক আছে, এরকম প্রচুর গ্রাম আছে যারা পুলিশ প্রশাসন সরকারের কোনো আইন পছন্দ করে না, মানে না। আমাদের কাছে পিঠেই অনেক ঘটনা আছে যেগুলো ধরো হয়তো আমরা জানি, সেগুলো আমরা হয়তো লোক সমাজে বলতে পারবো না, কারণ যেহেতু ধরো বুঝতেই পারছো জিনিসপত্র এখনকার এতটাই প্রবলেমেটিক, বললেই তুমি খারাপ, এই ব্যাপারটা অনেক কিছুই কানে আসে, শোনা যায়, কিন্তু ওই যে মানুষের একটা অন্ধবিশ্বাস, কিছু কিছু জিনিসের উপর না অন্ধবিশ্বাস জমে গেছে যে গ্রামের মাথা মানেই আমার ভালোর জন্য বলবে বা খারাপের জন্য বলবে। আমি খুব সম্ভবত রিসেন্ট অনেক ওয়েব সিরিজও বেরিয়েছে এইটার, গ্রামের মাথা না, আমি নাম নিচ্ছি না, বাট হয়তো দর্শকরা বুঝতে পারবে, খুব রিসেন্ট একটা ওয়েব সিরিজও বেরিয়েছে যে গ্রামের মাথা যেটা বলবে সেটা হবে, এরকম একটা জিনিস। এটা তো বহুকাল আগে, এবং আমি যখনকার কথা বলছি ধরো আজ থেকে প্রায় 50-60 বছর আগেকার কথা, তখন এই জিনিসটা আরো বেশি ছিল। এখন তো তাও ধরো পুলিশ প্রশাসন রয়েছে কোনো না কোনো জায়গায়, এই জিনিসগুলো এখনো আজও অনেক জায়গায় চলে আসছে এবং হয়ে যাচ্ছে, এবং আমরা এই যে জিনিসগুলোকে মানি না, বলি না। তুমি দেখো একটা জিনিস, যে আমি যদি আজকে আমার প্রবল একটা মনের মধ্যে ইচ্ছা রয়েছে যে আমি জিনিসটা করব, তোমার সাথে হয়তো কথা বলে ফোন রেখে আমি এই কাজটা করব, প্রবল ইচ্ছা আমার মধ্যে রয়েছে, এই ফ্র্যাকশন অফ সেকেন্ডে যদি আমি মারা যাই, বা সেই মারা যাওয়াটা ধরো আমার কেউ আমাকে মেরেই ফেললো, ধরো অপঘাতে মারা গেলাম, আমার ইচ্ছেটা কোথায় যাবে? সেই ইচ্ছেটার থেকে তো আমি থেকে যাব। এবং ওই বাবার মধ্যে কতটা নিজের ছেলেকে বাঁচানোর ইচ্ছেটা ছিল সেই জায়গা থেকে, এবং ওই কষ্ট পেয়ে তার না কথা শুনে মারা যাওয়া থেকে আজকে এই প্রতিফলন, এবং প্রতিফলন হিসেবে কি হলো, গ্রামের অর্ধেক মানুষ মারা গেল, অর্ধেক মানুষ একটা ভুলের জন্য। তো এই ছিল আমার আজকের গল্প, তো এটাই আজকের স্টোরি। আমার একটা কথা খুব জানতে ইচ্ছা করছে, হ্যাঁ, তোমার এই ঘটনাটা শোনার পর, যে তার ওয়াইফের কি হলো তারপরে? তার ওয়াইফ ওই নিজের মতন দিন কাটাতে শুরু করলো। এখন তো আমি খুব একটা জানি না, তো আমাকে তখন বলেছিল যে ওই যেটা হয় হাজবেন্ড আর বাচ্চা ছাড়া যেরকম ভাবে বেঁচে থাকতে হয় কোনো রকমে, সেরকম ভাবে বেঁচে থাকে। পরপর যে মৃত্যুগুলো ঘটছিল সেটা কি উনি জানতে পেরেছিলেন? হ্যাঁ, উনি জানতে পেরেছিলেন, এবং উনি জানতে পারার পর যখন ওই মন্দিরের যেদিনকে কথা হয়
সেদিনকেও উনি ছিলেন, তখনও উনি ছিলেন। আচ্ছা। এবং উনি আর কি উনি তো বুঝতে পারছেন জিনিসটা তো হবেই, হতে পারেই, কারণ না উনি ওনার কথা অনুযায়ী উনি আর কি পরে বলেন যে ওনার বাচ্চাটাকে না বাবা খুব বেশি ভালোবাসতো, মায়ের থেকেও ধরো বেশি বাবা ভালোবাসে, এরকম ব্যাপার। তো ছেলের জন্য বেরিয়েছে, সেই ছেলের জন্য, ওর যদি নিজের কষ্টের জন্য না হয়, ছেলের মৃত্যুর জন্য আরো ও বেশি রেগে গেছিল জিনিসটাতে, যে বাচ্চাটা মারা গেছে। ধরো বাচ্চাটাও যদি কোনো রকমের বেঁচে যেত বা কোনোভাবে থাকতো তাহলে অত হতো না, সে বাচ্চাও মারা গেছে এবং সেও এরকম ভাবে মর্মান্তিক ভাবে মারা গেছে। আর দেখো সত্যি কথা বলতে কি, এতটা ব্রিফে আমাকে সে বলেনি, আমাকে যে ঘটনাটা বলেছে সেটা তো আমি তোমাকে বললাম। এবং স্বাভাবিক মায়ের কিরকম অবস্থা হতে পারে ভাবো না, বাচ্চা মারা গেছে, হাজবেন্ড মারা গেছে, ওই জায়গাটা এতটা প্যাথেটিক ছিল না এতটা প্যাথেটিক। যখন তুমি বললে যে ও গেছিল পরের দিন ওর সকালবেলাটা, বাচ্চার ওষুধ আনতে, ওই মুহূর্তে ওই রাত্রে ওর প্রাণটা কেড়ে নেওয়া হয়, ঠিক আছে, এবং বাচ্চাটা মারা যায়, পরের দিন বাচ্চাটা মারা যায়। কিন্তু আমি শুধু ভাবছি তার আগের মুহূর্তটার কথা, যখন বাচ্চাটার মা অপেক্ষা করে বসেছিল বাবাটা ওষুধ আনবে, ডাক্তারকে বা কবিরাজকে আনবে, যে ছেলেটা খুবই বাজে একটা ঘটনা গো। মানে জিনিসটা হয়তো খুব মনে কষ্ট দেয়া জিনিসটা, হয়তো যে এইভাবেও হয় না, অনেক গল্প এইভাবেও না শেষ হতে পারতো, এইরকম ব্যাপারটা এইভাবেও না শেষ হতে পারতো জিনিসটা আমার মনে হয়। এখন মানে মানুষের কাছে জানো তো, মানে নিজের বাচ্চাকে একটা মানে খুব সফট করে জিনিসটা, নিজের একটা থাকলে যেটা হয় আর কি, কষ্টটা বোঝা যায়। আর ওটাই এইভাবেও হয় না, আমরা রবীন্দ্রনাথ ঠাকুরের কথা বলেছিলাম যে হয়েও হইল না শেষ, যেটা আমার সেই কথাটা, হ্যাঁ, তো আমার এই ঘটনাটা বলার পর আজকে এটাই বলতে ইচ্ছে করছে যে এইভাবেও না শেষ হতে পারতো ঘটনাটা। পরে যখন শুনি, আমিও যখন শুনছি তখনও খুব কষ্টই লেগেছে যে এইভাবেও না শেষ হতে পারতো, হয়তো বাচ্চাটা বেঁচে যেতে পারতো, বাচ্চাটাকে কোনোভাবে ঠাকুর হয়তো বাঁচিয়ে দিত, এটাই। তো যাই হোক প্রিয়াঙ্কাদি, বেশ ভয়ানক একটা ঘটনা তুমি শেয়ার করলে আজকে আমার সাথে, পরিবারের সাথে। ইনফ্যাক্ট ঘটনাটা ভীষণ ভাবে ইমোশনাল ছিল, ভীষণই ইমোশনাল একটা ঘটনা, ঠিক আছে। মানে আমি প্রথমেই বলছিলাম যে এখানে এমন কিছু মৃত্যুর কথা উল্লেখ করা আছে যেটা শুনলে আত্মা কেঁপে উঠবে, কারণ এই জায়গাটা যদি কোনো মানুষ বা কোনো শ্রোতা যখন কানেক্ট করবে না ওই রাত্রিটাকে, ঠিক আছে, আমি বলবো হয়তো এই ঘটনাটা শুনে মানুষ কতটা ভয় পাবে জানি না, কিন্তু প্রত্যেকটা মানুষের চোখ থেকে হয়তো এক ফোঁটা হলেও জল বেরোবে। এক্স্যাক্টলি, মানে কেউ যদি ইমোশনালি কানেক্ট করতে পারে এই ঘটনার সাথে নিজেকে, তাহলে সে বুঝতে পারবে যে এই ঘটনাটার মধ্যে কতটা ডিপ যন্ত্রণা রয়েছে বা ডিপ পেন রয়েছে, ঠিক আছে। মানে আমি শুনছিলাম, আমি চুপ করেই শুনছিলাম, ঠিক আছে। আমার মানে তুমি যখন থেকে বললে না যে পরের দিন বাচ্চাটাও মারা গেছে, আমি কোথাও না কোথাও আমার খুব শক লাগলো, একটা বিশাল বড় শক লাগলো, কারণ আমি ওটা এক্সপেক্ট করিনি। তুমি আমাকে বলেছিলে যে চোর সন্দেহে এরকম একজনকে মেরে ফেলা হয়, ঠিক আছে, তারপর পরপর মৃত্যু ঘটতে শুরু করে। আসলে আমি এত ডিটেলসে তোমাকে যখন বলি তখন বলিও নি ঘটনাটা, আর তুমি আজকেই হয়তো আমার কাছ থেকে প্রথমে এতটা ডিটেলসে শুনলে। আমি ওই কারণেই হয়তো আমি ঘটনাটার সাথে রিলেট করতে পারছিলাম, আগে থেকে শুনলে হয়তো, এখন শুনে হয়তো রিলেট নাও করতে পারতাম। হ্যাঁ, এটা একটা ব্যাপার। তো আমি আজকে এইটুকুনি তোমাকে বলতে পারি যে একটা মানুষ হিসেবে, সাধারণ মানুষ হিসেবে, তো প্রত্যেকের চোখ থেকে এক ফোঁটা জল আছে এই অন্তত এই ঘটনার জন্য পড়বে। আমি একটা নিজের মা এবং সবাই আমি বুঝি জিনিসটা যে কতটা কষ্টদায়ক জিনিসটা, এটা আজকে হবে। আমি জানি না কতটা দর্শক আমার এই গল্পটা ভয়ঙ্কর বলো বা কতটা হরর ভাবে নেবে, কিন্তু এটা ইমোশনাল খুবই বটে। মানে স্বাভাবিক, মানে এইটাই কোনো দ্বিমত থাকতেই পারে না। তো যাই হোক, ভীষণ ভালো লাগলো আজকে। প্রায় এখন রাত্রি 1:30 বাজতে চললো, আমি তোমার কাছ থেকে এরকম একটা ঘটনা শুনছি, ভীষণ ইন্টারেস্টিং ছিল। আমার বেশ ভয়ানক লেগেছে ঘটনাটা, কারণ আমি ঘটনাটা শুনতে শুনতে একটা কথা কি ভাবছিলাম জানো, যদি প্রত্যেকটা ভিকটিম বা যারা এই ভয়ানক মৃত্যুর শিকার, তারা যদি প্রত্যেকে নিজের বদলা বা নিজের প্রতিশোধ নিজে নিতে পারতো তাহলে কতটাই ভালো হতো। ভালো হতো। কিন্তু আমি তোমাকে একটা কথা বলবো, আমার মনে হয় অনেক ক্ষেত্রে কিন্তু অনেকে নেয়, অনেক ক্ষেত্রে নেয়, বেশিরভাগ ক্ষেত্রেই হয় না। হ্যাঁ, বেশিরভাগ ক্ষেত্রে হয় না,
কিন্তু অনেক ক্ষেত্রে আমি নিজের ওপিনিয়ন বলো বা নিজের হয়তো উপলব্ধি বলো, আমি তোমার কাছে একটা কথা বলি, এটা ধরো আমার গুরুজনদের কাছ থেকে জানা। ধরো এটা কোনো কথা বা ধরো কোনো জিনিসের সাথে নয়, তোমার জন্য যদি আজকে কেউ কষ্ট পেয়ে থাকে, তার ওই যে দীর্ঘ নিঃশ্বাসটা বেরোলো না, হ্যাঁ, হায় হায় বলে যেটা, ওই দীর্ঘ নিঃশ্বাসটা ভীষণ কাজের। হ্যাঁ তুমি তাকে হয়তো ঘুরে কোনো উত্তর দিলে না, কিন্তু এই যে দীর্ঘ নিঃশ্বাসটা দিলে না, তাকে শেষ করে দেওয়ার জন্য যথেষ্ট। এক্স্যাক্টলি। আর তুমি যদি আজকে যদি তোমার কারণে কারোর চোখ থেকে জল পড়ছে বা তোমার তার কারণে দাম কেউ আর দিতেই ক্ষতিগ্রস্ত হবে বাবা। হচ্ছে, আজ এই আজ না হোক 2025-এ দাঁড়িয়ে আমি বলছি দিতেই হবে, দিতেই হবে। আমার আজকে নিজে না হোক, দেখেছি। আমার এটা মনে হয় যে আজ ধরো তুমি বেঁচে গেলে, কিন্তু হুম। ইউনিভার্স তোমাকে এমন জায়গায় ছাড়বে না। নিয়ে চলে আসবে যে তোমাকে সেই চোখের জলের দামটা কিন্তু চুকিয়ে যেতে হবে, দিতেই হবে, কারণ দিতেই হবে। এই এবং পৃথিবী সবাইকে সবকিছু ফিরিয়ে দেয়। হ্যাঁ, এবং এই যে অপঘাতে বলো বা নিজের নাম মানে মারা যাওয়ার ইচ্ছে থেকে যে প্রত্যেকটা লোক মারা যাচ্ছে না, আমার মনে হয় ওই যে মারা যাওয়ার সময় যে নিঃশ্বাস ত্যাগ করে, কিছু কিছু লোক হয়তো শোধ তুলতে পারে আর কিছু কিছু হয়তো পারে না। হয়তো তাদের নানান রকমের, দেখো সব আত্মা তো সব রকম ভাবে নয়। দেখো আমাদের যেরকম মানুষ বিচারে, তোমাকে আগে একটা লোক কিছু বললো রাস্তায়, বহু লোক ইগনোর করে চলে যেতে পারে, কেউ কেউ না ছেড়ে তাকে উত্তর দিয়ে যায়, সেরকম ব্যাপারটা হয়ে গেছে। কিন্তু আমি দেখেছি, মানে আমার নিজের ইয়ে দিয়ে বলছি, অনেকে কিন্তু প্রতিশোধ নেয়, যেভাবেই হোক নেয়। হ্যাঁ, এটা নিতেই হবে। অনেক অনেক ঘটনা না চোখের সামনে ভেসে উঠছে, এগুলো হয়তো আমি অন রেকর্ড বলতে পারছি আমি না। নিজের খুব কাছের মানুষদের দিয়েও বলছি যে ধরো আমি বলতে পারছি না, আমি প্রতিশোধ বলো জিনিসটা আমি জানি, প্রতিশোধ নেয়াটা এরকম ভাবে আমি দেখেছি। থ্যাংক ইউ এরকম সো মাচ হয়েছে। প্রিয়াঙ্কা দি, বেশ ভালো লাগলো আজকের আড্ডাটা দিয়ে তোমার সাথে। আমারও খুব ভালো লাগলো কথা বলে, তোমার সাথে অনেক দিন পর কথা বলছি, পডকাস্ট শুট করার পর অনেক দিন পর আবার কথা বললাম। তো হয়তো তোমার সাথে আবার খুব তাড়াতাড়ি দেখা হবে, কারণ আরো ঘটনা শোনার আছে তোমার কাছ থেকে। আমার তোমার কাছে ঘটনা শুনতেও বেশ ভালো লাগে, তো হ্যাঁ খুব তাড়াতাড়ি আমার বলতেও ভালো লাগে, বলতে ভালো লাগে এরকম ভাবে যে ধরো আমি যে ঘটনাগুলো মোটামুটি তোমাকে পডকাস্টে যেটা শেয়ার করে এসেছি, সেটাও দর্শকদের জন্য প্রচন্ড কাজের, মানে প্রচন্ড কাজের বলতে কি বলতো হয় না, অ্যাওয়ারনেস। আমি আর কি এই সূত্রে আমি ঘটনাটা ধরো নিজের কোনো পার্সোনালি এর জন্য না, মানুষ সাথে নিজে অ্যাওয়ার হয় জিনিসগুলো সম্পর্কে। হ্যাঁ, এবং ধরো জিনিসগুলো সম্পর্কে জানাটা না খুব দরকার। এইসব জিনিসগুলো থেকে মানুষ এখনো অনেক দূরে আছে, এই জিনিসগুলো সম্পর্কে। আমি তুমি যে ঘটনাটা বলে গেছো সেখানেও একটার পর একটা এতগুলো মৃত্যু জড়িয়ে রয়েছে ঘটনাটার মধ্যে। পডকাস্টের ঘটনা তো এখন মনে করলে আমার গায়েতে এখন জাস্ট আমার এই কাটা দিচ্ছে পডকাস্টের ঘটনাটা মনে করলে। মানে ঘটনাটা কি যে ভয়ানক লেভেলের ঘটনা তুমি শেয়ার করে গেছো, এটা যখন আসবে ঘটনাটা খুবই আমার কাছের ঘটনা, সেই জন্য তো আরো মানে এই ঘটনাটা যখন আসবে পডকাস্টে, ঠিক আছে, গল্প বলার শ্রোতারা তখন বুঝতে পারবে যে তারা কি শুনতে চলেছে। ভয়ানক একটা ঘটনা তুমি দিয়ে গেছিলে, ইনফ্যাক্ট আজকের ঘটনাটাও ভীষণ ভয়ানক ছিল, বেশ ভয়ানক ছিল। তো থ্যাংক ইউ সো মাচ। আমিও থ্যাংক ইউ সো মাচ তোমাকে, যে আমাকে একটা ধরো সবার কাছে শেয়ার করার জায়গা করে দিয়েছো। শুধু আমাকে না, তোমার চ্যানেলের থ্রু সবাই অনেকেই অনেকের নিজের বলার জায়গাটা পেয়েছে এখান থেকে, বুঝেছো? দেখো আমি একটা কথা বলি, এটা আমি এর আগে কখনো বলিনি, বা আমি আজকে বলছি তুমি যেহেতু কথাটা বলছো। আমি না বরাবরই চেয়েছি যে মানুষের জীবনের ঘটনাগুলো তুলে ধরার জন্য একটা প্ল্যাটফর্ম আমি করতে যেন পারি, ঠিক আছে? দেখো আমি যদি গল্প শোনাতে চাইতাম মানুষকে, তাহলে কিন্তু তোমাদের জীবনে যে ঘটনাগুলো রয়েছে সেইগুলো আমি কন্টেন্ট রাইটার দিয়ে রিরাইট করতাম, পড়িয়ে সেগুলো নিজের গল্পের আকারে বলে দিতে পারতাম। ভালো কোনো স্ক্রিপ্ট মানে যারা বক্তা তাদেরকে হায়ার করতে পারতে, আমি নিজেই করতে পারতাম। হ্যাঁ, তুমি নিজেও করতে পারতে, নিজেই বলতে। কিন্তু ব্যাপারটা কি হয় না, মানুষের যাদের সাথে ঘটনাগুলো ঘটে, আমার মনে হয় যে তাদের থেকে ভালোভাবে কেউ হয়তো ওই ঘটনাগুলোকে ফিল করতে পারে না, বা তারা ওই ঘটনাটার মধ্যে দিয়ে বেঁচেছে, তো তারাই একমাত্র ভালো করে এক্সপ্লেন করতে পারবে। তো আমি এই প্ল্যাটফর্মটা মানে গল্প বলা ইউটিউব চ্যানেল আজকে আমার কাছে একটা এমন অ্যাসেট, এটা আমি মনে করি যে প্রত্যেকটা মানুষ তার নিজের জীবনের, তার মনের এমন কিছু কথা যেটা ওপেনলি সবাইকে বলতে পারে না, সেটা আমার প্ল্যাটফর্মের মারফত কিন্তু মানুষের সাথে শেয়ার করছে, ঠিক আছে? এখানে এর জন্যই গল্প বলার বেশ কিছু এপিসোড
শুনলে মানুষ খুব একটা ভয় নাও পেতে পারে, কিন্তু আমি চেষ্টা করি যাতে আমি আমার সাবস্ক্রাইবার বা আমি আমার অডিয়েন্সের কাছে যেন আমি অনেস্ট থাকতে পারি। আমি মনে করি ভয় দেখানোর জন্য অতিরিক্ত বাড়িয়ে বলার কোনো দরকার পড়ে না। কেননা যে জিনিসটা হয়নি সেটা আমি বলে মানুষের কাছে তো শুধু বড় হওয়ার আমার দরকার নয়। দেখো, প্রত্যেকের কাছেই একটা মাথা রয়েছে এবং তারা জানে কোনটা ঘটতে পারে কোনটা ঘটতে পারে না। আমি সেখানে এক্সট্রা কিছু বলে আমার তো, এটা তো আমার চ্যানেল নয় বা আমার ধরো নিজস্ব কোনো হয়তো নিউজ চ্যানেল নয় আমার টিআরপি বাড়বে। থ্যাংক ইউ সো মাচ, নিজের এতটা মূল্যবান সময় গল্প বলা পরিবারে তুমি দিয়েছো, আর মারাত্মক একটা ঘটনাও শেয়ার করেছো। আজকের ঘটনাটা না সত্যি অন্যরকম ছিল, যেটা আমি মানে কানেক্ট করে আমি চুপচাপ শুনছিলাম। মানে ঘটনাটা খুবই মর্মান্তিক, মর্মান্তিক একটা ঘটনা ছিল। থ্যাংক ইউ সো মাচ। হ্যাঁ, থ্যাংক ইউ। আমিও থ্যাংক ইউ, আমি শেয়ার করতে পারছি। আমি চাই গল্পওয়ালা আরো এগোক। এতে হয়তো আমি আজ ধরো কোথায় থাকবো কোথায় আছি জানি না, কিন্তু আমি খুব খুশি হব পার্সোনালি। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো মাচ। মানে তোমরা এরকম ভাবে, আমি চাই তোমরা এরকম ভাবেই জুড়ে থাকো গল্প বলা পরিবারের সাথে, তাহলে পরিবারটা সমৃদ্ধ হয়ে থাকবে। ঠিক আছে, মানুষের ভালোবাসাটাই চেয়েছি বলে আজকে এই কন্টেন্ট ক্রিয়েশনের জার্নিতে এসেছি। তো অবশ্যই দেখো, ইনকাম, টাকা, আর্নিং সবকিছুই থাকবে, বাট দিনের শেষে কিন্তু আমার কোথাও না কোথাও মনে হয় যে পয়সা ভিক্ষা করেও কামানো যায়, কিন্তু সম্মান কামানোটা অনেক বেশি ইম্পর্টেন্ট এই জীবনে। এখন পয়সা কামানো অনেক পাবে, অনেক পাবে। তো যাই হোক, আজকের এপিসোড আমরা এখানেই শেষ করছি। খুব তাড়াতাড়ি তোমাদের সাথে আবার দেখা হবে নেক্সট টাইম। তার আগে তোমার পডকাস্টটা তো অবশ্যই আসবে। তো চলো, গুড নাইট, টাটা, ভালো থেকো। টাটা। হ্যাঁ, টাটা। গল্পওয়ালা, দ্য রিয়েল প্যারানর্মাল এক্সপেরিয়েন্স। তো কেমন লাগলো আজকের ঘোষলে কল রেকর্ডিং? কমেন্ট করে জানাতে ভুলবেন না। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক বাটনটা প্রেস করার সাথে সাথে শেয়ার বাটনও প্রেস করে দেবেন। আর যদি গল্পওয়ালা ইউটিউব চ্যানেলে আজকে প্রথমবারের জন্য এসে থাকেন তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করার পাশাপাশি স্পটিফাই পডকাস্টটিকেও ফলো করে নেবেন, ভুলে গেলে চলবে না। গল্পওয়ালা আমাদের প্রত্যেকের নিজেদের যৌথ পরিবার। আজকের এপিসোড আমি এখানেই শেষ করছি। শনিবার আসছি নতুন কোনো গল্প বা ঘটনা নিয়ে।